আজকে আমি ইসরোর চন্দ্রযান সম্পর্কে আলোচনা করব। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইখানে মহাশূন্য গবেষণায় ভারত কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে। তার প্রমাণ হলো ভারতীয় যে মহাকাশ গবেষণা সংস্থা তার নাম কিন্তু ইসরো, অথচ বাংলাদেশ এবং পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থার নাম কিন্তু আমরা ওইভাবে জানি না। কেন? নাম মানুষকে বিখ্যাত করে না, বিখ্যাত করে কাজে। অর্থাৎ তিনটা দেশের মহাকাশ গবেষণা সংস্থার ক্ষেত্রে ভারতের কিন্তু মহাকাশ গবেষণায় এগিয়ে, এর জন্য আমরা ইসরোকে জানি। তো মহাকাশ গবেষণা বিষয়ে আমি আজকে ভিডিওটা এই কারণে করতেছি, ভারত যখন প্রথম চন্দ্রে চন্দ্রযান প্রেরণ করলো, তখন আমাদের দেশে এই বাংলাদেশে অনেক লোক তারা কিন্তু বৈঠক কইরা, তারা অধিবেশন কইরা তারা কিন্তু বলতো যে চাঁদ তো অবতরণের জিনিস না। তখন আমি বুঝতাম যে কত পিছিয়ে আছি আমরা। ঠাকুর যেমন বলছেন, 7 কোটি মানুষের হে বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করণে। চলেন আজকে আমরা ভারতের চন্দ্রযানের কাহিনীটা ব্যাখ্যা করি। এইটা যদি পৃথিবী হয় আর এটা যদি চন্দ্র হয়, আপনারা জানেন পৃথিবীতে ঘুরে তার কিন্তু সমগ্র আকাশ নিয়ে কিন্তু ঘুরে, এবং চন্দ্র যে এটা তারও কিন্তু সমগ্র পারিপার্শ্বিকতা নিয়ে কিন্তু ঘুরে। এখন আবার এই চাঁদ কিন্তু পৃথিবীর চতুর্দিকে ঘুরে, এইটাও কিন্তু একটা স্যাটেলাইট। পৃথিবীর ক্ষেত্রে এই চাঁদও কিন্তু একটা স্যাটেলাইট। আমরা আজকে ব্যাখ্যা করব ভারতের চন্দ্রযান কিভাবে চাঁদে গেছিল। ওনারা প্রথম এই পৃথিবীর কক্ষপথে এবার ঘুরতেছিল এবং ধীরে ধীরে এটা ব্যাসার্ধ বাড়তেছিল, চন্দ্রযান যাইতে আছে। পরে যখন চাঁদের কক্ষপথে প্রবেশ করে, তখন এইভাবে ঘোরা শুরু করছে চাঁদের কক্ষপথে। এইভাবে সবচেয়ে কম খরচে ভারত কিন্তু চন্দ্রযান প্রেরণ করছিল। আমি যদি ব্যাখ্যা করি, ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থার যে চেয়ারম্যান, উনি ওইটা ব্যাখ্যা করছিলেন। প্রথম এটা ঘুরতেছিল, পরে ঘূর্ণনের ব্যাসার্ধ বাড়াইছে। যদি আমরা আরো বাড়াই, যদি চিত্রের দিকে ধরো তুমি যদি এখানে আরো বাড়াইয়া তারপর ধীরে ধীরে এটা বাড়ানো হয়েছে। এইভাবে কিন্তু তাদের কক্ষপথে কিন্তু প্রবেশ করছে।